স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। ঈদের দিনে শোলাকিয়ায় জঙ্গিপনায় দেশবাসীর উৎকণ্ঠা আরো বেড়েছে। নিরাপত্তার জাল শক্ত করছে পুলিশ। তবে আত্মহননের পথ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক লড়াই আরো জোরদার করতে হবে। এসব নিয়ে আজকের আলোচনা শান্তি অশান্তি। কথা বলতে স্টুডিওতে আছেন সমাজতাত্ত্বিক ও বিশ্লেষক ডক্টর সলিমুল্লাহ খান, আছেন লেখক, গবেষক ও অধ্যাপক আফসার চৌধুরী। স্বাগত আপনাদের। আমি জনাব সলিমুল্লাহ খান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে জঙ্গিবাদের জন্য এতদিন মাদ্রাসা শিক্ষা কার্যক্রম, আরবি মাধ্যম, দারিদ্র এসব বিষয়কে সন্দেহের চোখে দেখা হতো বা জনপ্রিয় ধারণায় দেখা হতো। গুলশান ও শোলাকিয়ার হামলার পর উচ্চবিত্ত পরিবার, ইংরেজি মাধ্যম, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছে যে ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছেন তাদেরকেও আসলে দেখতে হবে, তারা কি পড়াশোনা করছেন, তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি থাকছে। এটাকে কি আপনি একটা অবস্থা বা অবস্থানের পরিবর্তন হিসেবে দেখেন? এর কার্যকারণ কি কিছু আপনি দেখতে পান বা বিশ্লেষণ করেন? অবস্থার তো একটা পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা বলি গুণগত পরিবর্তন। এই ধরনের যেটাকে বলে রাজনৈতিক সন্ত্রাস, যেটা ধর্মের নামে হোক অথবা অধর্মের নামে হোক, সন্ত্রাসকে সন্ত্রাস আমাদের বলতে হবে। এইটা আগে যে মাত্রায় ছিল তার চেয়ে এটা ভিন্ন মাত্রা অর্জন করেছে। আপনি একটু আগেই বললেন যে আত্মহননের পথ, এইটা বাংলাদেশে এত ব্যাপক রূপ আগে ধারণ করেনি। দু একবার আক্রমণ হয়েছে বটে, তো এইবার যেহেতু বিশেষ করে গুলশানের ঘটনা আমাদের উচ্চবিত্ত শ্রেণীকে বেশ কিছু পরিমাণে ঘাবড়ে দিয়েছে। অথচ এই ধরনের ঘটনা আফগানিস্তানে, ইরাকে বা অন্যান্য মধ্যপ্রাচ্যে প্রায় নিত্যই ঘটছে। আমরা আশা করেছিলাম যে আমাদের এখানে আসবে না। সেদিক থেকে গুণগত রূপান্তরটা হচ্ছে এই বলি, আজ থেকে 7-8 বছর আগে ভারতে জানেন জমিয়তুল উলামায়ে হিন্দ বলে একটা সংগঠন এখনো আছে। বিশেষ করে দেওবন্দ মাদ্রাসার যে তখন যাকে বলা হয় প্রিন্সিপাল বলা যেতে পারে, মৌলানা মারগুবুর রহমান, তাদের নেতৃত্বে একটা সম্মেলন হয়েছিল। এটার নাম কি? অল ইন্ডিয়া অ্যান্টি টেরোরিস্ট কনফারেন্স। তো সেখানে তারা বলছে যে ইসলাম শান্তির ধর্ম, মাদ্রাসাগুলো হচ্ছে জাতীয় গঠনে, বিশেষ করে ভারতের স্বাধীনতা আন্দোলনে আমাদের প্রচুর অবদান আছে। আমাদেরকে ভারতে মাইনরিটি বলে টেরোরিস্ট হিসেবে ছোট করা হচ্ছে। তখন তাদের ওখানে আলোচনা কনফারেন্সে আরেকজন মৌলানা প্রশ্ন তোলেন, তাহলে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো নাম বলছিল তখন আল কায়দার, যে তাদের নাম ধরে আপনারা কন্ডেম করছেন না কেন? কিছুদিন আগে আমি দেখলাম আমাদের পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল বললেন যে এই যে হেফাজত ইসলাম চুপ কেন? হেফাজত ইসলাম রাজনৈতিক দল নয়, তারা একটা সামাজিক আন্দোলন। কিন্তু এই ঘটনাতে তাদের বিবৃতি বা তাদের কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনি এটা বললেন। একই কথা দেওবন্দ মৌলানাদেরকেও জিজ্ঞেস করলেন অন্য মৌলানারা, যে আপনারা পরিষ্কার করে বলেন সন্ত্রাসবাদ বলতে আপনারা কি বোঝেন? সহজ কথা হলো, যে সমস্ত মানুষ রাজনৈতিকভাবে জড়িত নয় তাদেরকে হত্যা করা। আমরা যুদ্ধের সময় বলি নন কমব্যাটেন্ট, যুদ্ধে যারা জড়িত নয়, নারী, শিশু, অসুস্থ নির্বিশেষে, এমনকি অস্ত্র ফেলে দেওয়া সৈনিককেও, বন্দীকে হত্যা করা যায় না। দুনিয়াতে একটা আন্তর্জাতিক আইন আছে। এই যে ব্লেয়ার বুশ যে যুদ্ধ অপরাধ করেছিল, সেটা আজকে ব্রিটেনে পর্যন্ত প্রশ্নটা উঠতেছে, তাদের বিচার হবে। তো যা হোক, আমি সন্ত্রাসবাদ বলতে মনে করি শান্তির সময়ে যুদ্ধ অপরাধ। আপনার আলোচনার সূচির সাথে মিলে যায়। কিন্তু বাংলাদেশে এটা হবে এটা আমরা মনে করি। এর কারণ কি? বাংলাদেশ থেকে আফগানিস্তান নয়। আমি খুব সংক্ষেপে বলছি, আফগানিস্তানের যে বর্তমান লড়াইটা চলছে তালিবানের নেতৃত্বে, এটাকে প্রায় সময় ইসলামী লড়াই বলা হচ্ছে, কিন্তু এর মূলে যে একটা গভীর জাতীয়তাবাদী ফ্যাক্টর আছে। অর্থাৎ পাখতুনিস্তান করার দাবিতে আফগানিস্তানের যে জাতি, যারা আফগান জনসংখ্যা শতকরা 54 জন এখন, তাদেরকে 1947 সনে ভাগ করে ডুরান লাইন দিয়ে কিছু অংশ পাকিস্তানে ফেলে দেওয়া হয়েছে, কিছু অংশ আফগানিস্তানে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য তারা তাদের ঐক্যবদ্ধ পাকিস্তানের দাবিতে বহুদিন ধরে তারা আন্দোলন করছিল। কিন্তু 1979 সনে যখন সোভিয়েত রাশিয়া আক্রমণ করলো আফগানিস্তানকে, তখন আমি খুব সংক্ষেপে বলছি, ভারত সরকার রাশিয়ানকে সমর্থন করলো ওই নূর মোহাম্মদ তারাকির আন্দোলনের সময়, অর্থাৎ হাফিজুল্লাহ আমিনের সময়। সেই সময় হাফিজুল্লাহ আমিন ছিল হাজারা সম্প্রদায়ের লোক। ফলে সেইখানে ওই আন্দোলনটার মধ্যে দেখা গেল কি, এই পাখতুনরা যারা আগে ভারতের উপর নির্ভর করতো, পাখতুনদের নেতা কি? খান আব্দুল গাফফার খান, তিনি মহাত্মা গান্ধীর এবং কংগ্রেসের সমর্থক ছিলেন। এখন তারা সকলে ইসলামপন্থী হয়ে উঠলো। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ তখন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে বুঝতে পারলো কমিউনিজমের বিরুদ্ধে, মানে রাশিয়ার বিরুদ্ধে লড়বার জন্য ইসলাম একটা মোক্ষম হাতিয়ার। এইভাবে আফগানিস্তানে যারা জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ ছিল পাখতুনরা, তারা ইসলামিস্ট হয়ে গেল। আমি বলছি লড়াইটা কিন্তু তাই বলে তারা পুরোপুরি ইসলামিস্ট নয়, তারা এখনো কিন্তু তাদের জাতীয় স্বাধীনতার জন্য লড়ছে। এই জিনিসটা বলছি, আফগানিস্তানের ইসলাম এক রকমের, ইরাকের ইসলাম আরেক রকমের। দুঃখের জন্য সত্য, ভারতবর্ষের ইসলাম আরেকটু অন্য রকমের। মানে রাজনীতির দিক থেকে বললাম, ভারতে আজকে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু। সেই জন্য ওই সম্মেলনে তারা বললেন কি, সন্ত্রাসবাদে আমাদের কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া আমাদের কিছুই নাই। এখন আপনি বলেন কাশ্মীরের কথা, একটু আলাদা। কাশ্মীরে একটা জাতীয় অধিকারের জন্য লড়াই আছে, এখন কাশ্মীরে মহা দুর্যোগ চলছে। এই জন্য বলছি আমাদের দেশ বাই দেশ, এলাকা বাই এলাকা আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। তা হ্যাঁ, বিশ্বজনীন এটাকে ঐক্য দিচ্ছে কে?
আন্তর্জাতিক মুরব্বীরা, ব্লেয়ার বুশের উত্তরাধিকারীরা, সেই জায়গাতে যেখানে তারা যে পৃথিবীতে এত বড় ঘটনা তৈরি। আজকে আমাদের এখানকার দৈনিক পত্রিকায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি ডি স্যাক্সের একটা লেখা অনুবাদ করে ছাপানো হয়েছে যে আইএস কি করে গড়ে উঠলো। উনি খুব সংক্ষেপে বলেছেন যে আইএসটা গড়ে তুলেছিলাম আমরা আমেরিকানরাই, সৌদি আরবের মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছিলাম। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল কি বলেছেন যে আমাদের একটা ট্যাকটিক্যাল ভুল হয়েছিল, কৌশলগত ভুল হয়েছিল। সাদ্দাম হোসেনের বাথ পার্টির যে সমস্ত সদস্য ইরাকে আর্মিতে ছিল 2 লাখ 3 লাখেরও বেশি, তাদেরকে আর্মি থেকে সম্পূর্ণ বিদায় করে দেওয়া হয়েছে এবং ওই বিদায়ী সৈন্যরাই যোগ দিয়েছে এখন ইসলামিক আইএসএ। আচ্ছা, আমরা জানি বাথ ছিল সেকুলার পার্টি, আরব জাতীয়তাবাদী বা আরব পুনরুত্থানবাদী, বাথ মানেই তাই। তারা এখন সবাই ইসলামিক হয়ে গেল। আমি হচ্ছে আফগানিস্তানে যে প্রক্রিয়াটা ঘটেছে, ইরাকে অনেকটা সেই প্রক্রিয়া ঘটেছে, কিন্তু ভিন্ন পথে। এখন বলি বাংলাদেশ এই কোনো প্রক্রিয়ার অংশ নয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যে আদর্শ নিয়ে লড়েছিল, সেইখানে পাকিস্তানের বিরুদ্ধে লড়বার কারণেই বাংলাদেশের মধ্যে একটা হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তিতে জাতীয় একটা ধর্মনিরপেক্ষ ঐক্য গড়ে উঠেছিল। আজকে এতদিন পরে নিশ্চয়ই আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দেব যে বলছেন যে ইংরেজি মিডিয়ামে যারা পড়ছে তাদের দিকে আমাদের তাকাতে হবে। এটা অত্যন্ত বাস্তবসম্মত উপলব্ধি, কিন্তু উপলব্ধিকে আরেকটু গভীরে নিতে হবে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার জন্য, অর্থাৎ হিন্দু মুসলিম ঐক্যের জন্য, বাঙালির ঐক্যের জন্য লড়েছিল। আজ সেখানে ধর্মীয় আন্দোলনের অ্যাপিল সমাজের একটা ক্ষুদ্র অংশের কাছে হলেও যাচ্ছে কেন, এইটা ভাববার বিষয় আছে। কারণ বাংলাদেশ বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন একটা জল অচল কুটুরি নয়। এটা শুধু আকাশ দিয়ে আসছে না, শুধু পানি দিয়ে আসছে না, মানুষের হৃদয় দিয়েও আসে। যে এক ধরনের মানুষের মধ্যে ন্যায় বিচারের জন্য মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা বিরাজ করে। আমাদের মানে এই সন্ত্রাসের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বলছি, এটাকে বাদ রেখে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠার কথাটা আমরা কম বলছি। আজকে দেরিতে হলেও প্রধানমন্ত্রী যেমন বলেছেন ইংরেজি মিডিয়ামে যারা পড়ছে তাদের দিকে আমার তাকাতে হবে। আমি সবিনয় জিজ্ঞেস করতে পারি ইংরেজি মিডিয়ামে পড়ছে কেন, এই পরিস্থিতি থাকবে না কেন? আমি যে তাহলে কেন আছে এটা জিজ্ঞেস করেন, তাহলে তাদের দিকে তাকানোর প্রশ্নটা আসবে। আমাদের সমাজে কি কি পরিবর্তন আছে আমি এটাই শেষ করি। আমাদের দেশ অর্থনৈতিকভাবে যাকে বলা হয় অলৌকিক উন্নতি লাভ করেছে, এটাকে অস্বীকার করছে না। কালকে একদিন আমাকে বলে কি স্যার শুনলাম পদ্মা সেতুতে নাকি বোমা মারবে। অর্থাৎ মানুষের মনে লক্ষ্য করেন পদ্মা সেতু হয়েছে আমাদের টুইন টাওয়ার, অর্থাৎ সবচেয়ে বেশি মনুমেন্টে লোকে মারবে। আমি তো শুনি নাই, আশা করি যে মারবে না, কিন্তু মারলে তো বিস্মিত হওয়া যাবে না। তখন আমি বললাম যে পদ্মা সেতুর কৃতিত্ব যেমন আমরা দাবি করছি, একইভাবে আমাদের সমাজে ধন বন্টনের সাম্যেরও যদি আমরা কৃতিত্ব নিতে পারতাম তাহলে হতো। তারপরে যে সন্ত্রাসবাদ বন্ধ হবে তা আমি বলছি না, তবে হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জনাব আফসান চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে আপনি সম্প্রতি একটি লেখা লিখেছেন বিডি নিউজে, যেটাতে আপনি আসলে গুলশান ক্লাস রিঅ্যাকশনস ইন ইন্ডিয়া শিরোনামে আপনি যে আমাদের ক্লাস রিঅ্যাকশনস, আমাদের ছেলেরা এতে জড়িত হয়ে পড়ছে বলে উচ্চবিত্তদের যে আক্ষেপ বা যে উচ্চবিত্তদের যে ইয়ে দেখছি সেটা নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু আমি যেটি জানতে চাইবো যে যে বিপুল জীবনী নিয়ে তরুণরা এখন আসছেন, সেই তরুণদের জন্য আমরা যদি সেই উত্তর আমেরিকার মতো করে বলি, আমরা কি অ্যাকশন রেখেছি তাদের জন্য? তারা এই বিপুল জীবন ভার আসলে হয় ড্রাগ নয় এরকম কোনো কিছু ছাড়া আসলে তারা করবে কি? এই বিষয়টি সমাজতাত্ত্বিক হিসেবে বা গবেষক হিসেবে আপনি কিভাবে দেখেন তাদের মানে তাদের জীবনী শক্তিটা নিয়ে তারা কি করবে? প্রথমে এটা বলে নিয়ে যে প্রাইভেট পাবলিক নিয়ে কথাবার্তা হচ্ছে, আমার মতে এটা খুব সরলীকরণ, অতি সরলীকরণ। এর কারণে যে জামাত ইসলামী তো পাবলিক ইউনিভার্সিটি থেকে আসে, জামাত ইসলামী প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসে না, শিবির আসে না, তারা তো ওখানে নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোনো রাজনীতিও করে না কেউ। সো যেটা হচ্ছে যে তারা যে রাজনীতিটা কাছে পায় সেটা করছে। কিন্তু আমাদের দেশের বড় সংকট যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে আমাদের যে বৈষম্য, সেলিমুল্লাহ খানও যে কথাটা বললো, এটা এত প্রবল হয়েছে, এটা আগে কোনোদিন আমরা চোখে পড়িনি। আজকে দেখুন একটা প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে, আমাদের দেশের ক্যাবিনেটের বেশিরভাগ লোক 6 জন বাদ দিয়ে সবাই কোটিপতি। তো আপনার দেশ তো তাহলে কোটিপতির হাতে চলে গেছে। তো কোটিপতির হাতে যদি চলে যায় তাহলে কোটিপতিদের জীবনযাপনের এটাই হচ্ছে তাদের সংকট। পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির বিষয় হচ্ছে বেশি হচ্ছে যে সবাইকে রাজনীতি করে কিনা, রাজনীতি করে না, বেশিরভাগ মানুষ করে কিনা। আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করছি যে তোমাদের এরকম যে হিজবুত তাহরির, ওদের অ্যাকচুয়ালি হিজবুত তাহরির কথাটা লোকে বেশি বলছে না। হিজবুত তাহরিরটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে না থাকা সবচেয়ে সবল সংগঠন মনে হয় ওদের কথাবার্তা। সেটা হচ্ছে যে ওরা কোনো রাজনীতি করে না এবং ওদের মধ্যে বিচ্ছিন্নতা বোধটা অনেক বেশি। কিন্তু আমি যখন বিদেশে পড়িয়েছি আমি দেখেছি যে ওই যারা ইউনিভার্সিটি চালায়
তখন আমি দেখেছি তারাই কিন্তু সংগঠন তৈরি করে দেয় ছাত্রছাত্রীদের জন্য, যে তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো। এই যে সম্পৃক্তকরণ, এটা তো পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি কোনো জায়গায় হয় না। পাবলিক ইউনিভার্সিটিতে যেটা হয়, সরকার বিসিএস তৈরি করছে শুধু নিজের সেবার জন্য। তো সবাই বিসিএস পরীক্ষা দেবে, এটা মধ্যবিত্ত শ্রেণী, আমি পরীক্ষা দিয়ে ভালো করে চাকরি পাবো, তারপরে ঘুষ খাবো। এটা হচ্ছে খুব সহজ সরল বয়ান তার জীবনে। বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়তে আসছে তারা কিন্তু বিসিএস পরীক্ষায় বেশি সংখ্যক ঢুকতে পারবে না, কারণ রাজনৈতিক পরিচয় ছাড়া বিসিএস পরীক্ষায় ঢোকাটা একটু কঠিন। সেই কারণে ওরা যেটা করে, ওরা তো প্রাইভেট সেক্টরে যাচ্ছে। তো এর মধ্যে রাজনৈতিক পরিচয় ছাড়া তো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে তাদেরও তো রাজনৈতিক পরিচয় না, কোনো রাজনীতি, ওদের তো রাজনীতিই করে না ওরা। ও মানে নিজের রাজনৈতিক পরিচয়, ছাত্রলীগ বা ছাত্রদল এরকম। ওর তো কোনো কিছুই নাই। আচ্ছা। তো কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি, ইংরেজি মিডিয়াম স্কুল, এটা যদি হতো, প্রধানমন্ত্রীর সন্তান কিন্তু ইংরেজি মিডিয়াম স্কুলের, আমার স্ত্রীর সরাসরি ছাত্র, স্কলাস্টিকার। তো উনার তো প্রবলেম হয়নি, সজীব ওদের জয়ের তো প্রবলেম হয়নি। তো আমার মনে হয় এই সরলীকরণটা আমার মতে করাটা সবসময়। আচ্ছা, আর যদি আমার ওই আগের প্রশ্নে যদি ফিরে আসি, যে আমাদের যে বিপুল জীবন, হ্যাঁ, সেই বিপুল জীবনটা লয়ে তারা কি করিবে, যদি আমরা এই কি করিবে তার তো অনেক কিছু করার আছে। তবে আমি মনে করি না যে যেই রাজনীতিতে তারা কিছু, এদের মধ্যে কিছু জড়িয়ে পড়েছে, তারা এটা করবে। কিন্তু রাজনীতির বিকল্প, শুধুমাত্র রাজনীতির বিকল্প কিছু তো তাদের দিতে হবে। কেউ তো এটা নিয়ে চিন্তাও করেনি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা আমার ইউনিভার্সিটিতে দেখি, ছেলেমেয়েগুলো ক্লাস করছে, তারপর ক্লাসে চলে যাচ্ছে, তাদের ঠিক মতো বসার জায়গা নেই, খেলার জায়গা নেই, তারা নিজেদের মধ্যেও বিচ্ছিন্ন। এবং আমি একটা মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে তোমার বন্ধু বান্ধব কারা, ওরা ওই সাভার, ব্র্যাক ইউনিভার্সিটি যে সাভারের টার্কে যখন তারা যায়, তখন যারা তাদের বন্ধু বান্ধব হয়, মানে একসাথে ঘোরাফেরা করে, তারাই তাদের বন্ধু বান্ধব থেকে যায়। এই বিচ্ছিন্নতা বোধটা কিন্তু আমাদের বড় লোকদের, আমাদের আসল বড় লোকরা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে দেশে পড়ায় না, ওরা পড়ায় বাইরে। যে জন্য আমি যে গালি খেয়েছি ফেসবুকে, এই বিদেশে পড়া লোকজন আমাকে যে পরিমাণ গালি দিয়েছে, এটা চিন্তা করা যায় না। কারণ বৃত্তান্ত বড় সমস্যা। আমার দেশ তো আর একটা দেশ নাই, আমি বলবো কি করে যে এটা বাংলাদেশ, বড় লোকের বাংলাদেশ। আমি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে গিয়ে আমি দেখাতে পারবো, বড় লোকের বাংলাদেশ আলাদা বাংলাদেশ, মধ্যবিত্তের বাংলাদেশ আলাদা, গরিবের বাংলাদেশ আলাদা। আর গরিব মধ্যবিত্ত চায় পালিয়ে থাকতে, আমি এটার মধ্যে যাবো না, এটা ঠিক আছে, বেঁচে গেলে হলো, পরীক্ষা দিয়ে পার করে দিল। গরিব মানুষের কি টাকা পড়েছে এই বাংলাদেশ, বড় লোকের বাংলাদেশকে রক্ষা করার? এই জিনিসটা কেউ ধরতে, বড় লোকের বাংলাদেশকে রক্ষা করা, গরিবদের কি ঠেকা পড়েছে সেইটা নিয়ে নিশ্চয়ই ডক্টর সলিমুল্লাহ খানের একটু বক্তব্য থাকবে। আমরা একটা বিরতি নিচ্ছি। আমার যে প্রশ্নটা আপনার জন্য ছিল সেটি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণদের মগজ ধোলাই যে শব্দ বন্ধ আমরা এখন ব্যবহার করছি, সে পেছনে প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কোনো বড় ভাই, যাদের সিনিয়র ছাত্র, তারা জড়িত রয়েছেন। তরুণ শিক্ষার্থীদের একটা অংশ এই বিভ্রান্তিতে পড়ছেন কেন? আপনারা কি দেখতে পান যে মানে সমাজের এই মত মোড়লরা কারা, যারা আসলে এভাবে এটা করছে? এবং গরিব মানুষের সুন্দর মত মোড়ল। আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমাদের কিছু দর্শক কিছু মতামত পাঠিয়েছেন। যে বুশরা, উনি বলছেন ইংলিশ মিডিয়াম কারিকুলাম শুড বি অবজার্ভড বাই গভর্নমেন্টস। কাজল তালুকদার, উনি বলছেন যোগবিবাদ মাদ্রাসা থেকে উৎপত্তি বলা হলো, এখন দেখা যাচ্ছে ইউনিভার্সিটি শুধু বলতে পারেন কেন আমরা এই দলটির জন্য কাছের মানুষদের বিপদে ফেলছি? আসলে কোন দলটির জন্য বুঝতে পারছি না। যাই হোক, ডক্টর সলিমুল্লাহ খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে শিক্ষক বা বড় ভাইরা যারা এই মগজ ধোলাইতে অংশ নিচ্ছেন, তাদের ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? আর জনাব আফসান চৌধুরী যে প্রসঙ্গটি তুলে আনলেন যে বড় লোকের বাংলাদেশকে বাঁচাতে গরিব মানুষকে কি ঠেকা পড়েছে, সেই বিষয়ে যদি একটু আপনি আগে ওই আপনার মত মোড়লদের কথাতে আসেন। এই যে যারা ব্রেন ওয়াশ বলে, এটা মানুষের প্রকৃতি সম্পর্কে তাদের একটু ধারণার অভাব আছে বলে আমার মনে হয়। কারণ এমনকি 15-16 বছরের বাচ্চাও যখন হয়, আমরা যখন দেখি যে মুক্তিযুদ্ধে যারা যায়, আমরা তখন তাদের বলি তারা বীর। কিন্তু যারা এখন ফলস যুদ্ধে যাচ্ছে, অর্থাৎ তারা মনে করছে তারা ভালো কিছু করছে, আসলে তারা বিপদগামী হয়েছে আমরা বলছি। কিন্তু সেইটাকে আমরা বলছি ব্রেন ওয়াশ। আসলে হচ্ছে মানুষ কেবল রুটিতে বাঁচিবে না। বাইবেল একটা বিখ্যাত উক্তি আছে, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ অন্য কিছু চায়, সেইটা যদি আমরা ধরতে না পারি কি চায়, তখন আমি বলছি তাকে ব্রেন ওয়াশ হয়েছে। এখন হ্যাঁ, আমি বলবো যে সে রুটির পরে যেটা চায়, মানে জোটে যদি মোটে 1 পয়সা খাদ্য কিনেও ক্ষুধার লাগে, দুটি যদি জোটে তার জন্য ফুল কিনে নিয়ে হয়ে অনুরাগী। এখন যেটাকে আপনি ফুল মনে করছেন সেখানে বিষ থাকতে পারে, মনে হওয়াটাই হচ্ছে কেন সমস্যা। কিন্তু ব্রেন ওয়াশ কেন বলছি আমরা? কথা হচ্ছে তাহলে আমরা যা কারিকুলামে পড়াচ্ছি এটাকে ব্রেন ওয়াশ নয়?
অর্থাৎ কথা হচ্ছে আপনি ওয়াশ করবেন, সাবান দিয়ে করবেন না ডিটারজেন্ট দিয়ে করবেন, না, সেটা acid হচ্ছে আপনার কথা। আসল কথা বলছি কি, যারা 15, 16 বা 18 বছরের বাচ্চা তারা একেবারেই নির্বোধ নয়। মানে তারা যেদিকে যাচ্ছে সেটা দুটো জিনিস লক্ষ্য করবে। আমরা সকলেই বলছি পরিবার, কিন্তু পরিবারের বাইরে রাষ্ট্রের কথাটাও আছে, তারপরে সমাজের কথাও আছে। আমি সেটাকে বলবো আজকের সমাজ আন্তর্জাতিক সমাজ। এখন আফসান ভাইয়ের কথার সাথে আমি একটু যুক্ত করেই বলি, বরং আজকে আমাদের ওই যে মত মোরালের কথা বললেন, আমাদের একজন বিখ্যাত মন্তব্য প্রতিবেদন লেখক, এই দেশের 2-4টা বড় পত্রিকার একটি পত্রিকার সম্পাদক একটা কলাম লিখেছেন। মানে সে বলছেন যে কি একটা ছেলে যে মারা গিয়েছে তার সঙ্গে বলে কি, হ্যাঁ, তো বললো যে ও তার নানার নামে পরিচিত হতে চায় না, নিজে একটা কিছু করতে চায়, এবং তার নিজের শ্রেণীতে সে যে বিশ্ববিদ্যালয়ে পড়তো সেখানেও নেতৃত্ব দিয়েছে, আর এইখানেও 20-30 জন যখন ছাত্র নিয়ে এসে যখন পিকনিকেও যায় সেখানে সে নেতৃত্ব দেয়। তরুণদের মধ্যে নেতৃত্ব দেওয়ার বাসনা আছে, কিন্তু তরুণরা যেভাবে বিদেশে যেতে পারে, সবাই তো যেতে পারে না, তারা এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। কাজে আমাদের প্রাইভেট পাবলিক ভাগের আগে আমাদের বছর সব বিশ্ববিদ্যালয়ে মিলে আমরা কি পড়ি এটা আমাদের দেখতে হবে। বাংলায় পড়ি বা ইংরেজিতে পড়ি বা মাদ্রাসায় পড়ি। আগে তো আমরা বলেছিলাম মাদ্রাসার ত্রুটি হয়েছে কি, তারা উর্দু মিডিয়ামে পড়ে বলেই। বাংলাদেশে কেন উর্দু মিডিয়ামে পড়বে, কিন্তু বাংলাদেশে এইটার সমস্যার সমাধান হতে না হতেই আমরা বাংলাদেশে ইংরেজি মিডিয়াম বাড়িয়ে দিয়েছি। সুতরাং দেখা যাচ্ছে আমাদের নীতি নির্ধারণের মধ্যে একটা গন্ডগোল আছে। যেমন আমরা ক্লাস 5-এর পরীক্ষা চালু করেছি, ক্লাস 8-এর পরীক্ষা চালু করেছি, 2 দিন পরে শিক্ষামন্ত্রী, প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী বলে এটা আমরা তুলে দিচ্ছি এবছর, আবার মন্ত্রিসভা বলছেন এটা বছর তুলে দেওয়া হবে না। এই যে একটা ইংরেজি বাংলায় বলে একটা কঠিন শব্দ, অব্যবস্থিত চিত্ততা, হ্যাঁ, আনসার্টেন স্টেট অফ মাইন্ড, এটা আমাদের সমাজ নেতাদের এখনকার বৈশিষ্ট্য। কিন্তু তার জন্যে আমরা ভুগতে পারি না। সন্ত্রাসবাদ হচ্ছে সেই জিনিস যেখানে আমরা নিরপরাধ লোকেরা মারা যাই, কিন্তু এখানে রাজা রাজা যে যুদ্ধ হয় সেই কথাটা আমাদের ভুললে চলবে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে নীতি প্রণীত হয় অথবা ব্রিলের থেকে যে নীতি প্রণীত হয়, তার জন্য যে ঘটনা ঘটে তার ব্যাক ফল আউট আমাদের ভোগ করতে হয়। কিন্তু আমাদের নীতি যেটা আমরা যেখানে হাত দিতে পারি সেটা কোথায়? আমাদের শিক্ষার আদর্শ কি হবে, শিক্ষার ভাষা কি হবে, শিক্ষার বিষয়বস্তু কি হবে, এবং পাশ করানোর যেমন গুরুত্বপূর্ণ কথাই তুলেছেন। আমরা সবাই তো বিশেষ হতে পারবে না, তাহলে তারা আর কি করবে সমাজে? যার যার প্রত্যেকের পেশা যে সম্মানিত পেশা হতে হবে। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা জটিল পুরনো দেশ, কিন্তু ভারত সবচেয়ে একটা চূড়ান্ত অভিশাপ হচ্ছে তার এই জাতিভেদ প্রথা। ভারতে এখনো এই যাদেরকে আগে হরিজন বলা হতো, পরে এখন দলিত বলা হয়, সেখানে কি হচ্ছে? ভারত একটা মহাকাশে পৌঁছাচ্ছে, সে কতগুলি স্যাটেলাইট পাঠাচ্ছে, কিন্তু তার গরুর গাড়ি এখন যুগ এখনো শেষ হয় নাই, গুটে সেখানে এখনো পড়ছে। সেইখানে মানুষের ভেদটা এত প্রবল। আমরা এই জন্য অর্থনৈতিক উন্নতি শেষ কথা নয়, মানে মানুষের নৈতিক উন্নতির একটা বিষয় আছে। মানব জাতির মধ্যে নৈতিক প্রগতি হচ্ছে কিনা আমি এ বিষয়ে সন্দিহান, আমাদের দেশে তো হচ্ছেই না। তাহলে এখান থেকে মুক্তির জন্য আমরা যদি বলি, লোকে বলছে কি এই শ্রেণীভেদ আছে বলে কি এই ঘটনা হচ্ছে? ন, এই ঘটনা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কারণে। কিন্তু মনে রাখতে হবে এর সাথে ধর্মের কোনো সংযোগ নাই। কেন আমি কথাটা বলি, এই যে সুইসাইড বম্বিং যেটা নিয়ে আমরা বলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেম দাসাকে কারা হত্যা করেছিল? রাজীব গান্ধীকে কারা হত্যা করেছিল? তারা নিশ্চয়ই ইসলামী নয়। আপনার এই সুইসাইড বম্বিং পৃথিবীর যে দেশেই হচ্ছে, এই সন্ত্রাসবাদ আন্তর্জাতিকভাবে বর্তমান পৃথিবীতে চালু করেছে কারা? ইরগুন, ইসরায়েলে। ইসরায়েল 1948 সনে ইরগুনের যারা পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছে তারা তো সব একদা প্রাক্তন সন্ত্রাসবাদী ছিল। প্যালেস্টাইনরা যখন এটা করেছে আমরা এটা নিন্দা করেছি, মানে আমরা মানে আমাদের কোনো বুদ্ধিজীবী নিন্দা করে। যেমন পাকিস্তানের ইকবাল আহমেদ ইয়াসির আরাফাতকে বলছেন এই পথ আপনাদের চলবে না, বিমান হাইজ্যাককে। তখন 1988 নাগাদ তারা ইন্তিফাদায় যখন গেল তখন বললে কি আমরা এটা রিনাউন্স করলাম। তারপরে তারা আরো বিপদে পড়েছে, আমি সেই কথাই বলছি না। এই প্যালেস্টাইন সমস্যার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য দেখুন আল ফাতা নেতৃত্ব হারালো অথবা মার্জিনালাইজড হয়ে গেল, হামাসে গিয়ে এলো। এখন সবাই বলছে কি হামাস একটা ইসলামিক পার্টি, কিন্তু তারা যে প্যালেস্টাইনের জাতীয় নিয়ন্ত্রণের অধিকারের জন্য, আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য লড়াই করছে সেটা সবাই ভুলে গেল। আমি বলছি রিয়েল ইস্যুর সাথে যখন ফলসলি একটা অন্য ইস্যু আমরা যোগ করি, তখন আমরা এখন মনে করি কি তারা প্রাণ দিচ্ছে ইসলামের জন্য। প্রাণ তারা ইসলামের জন্য দিচ্ছে না। যেমন এমনকি ইরানের আন্দোলনকেও, শাহের বিরুদ্ধে যখন আন্দোলন করছিল, যেহেতু সেকুলাররা ব্যর্থ হয়েছে, তখন আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে তারা ক্ষমতা দখল করেছে। তারপরে ইরাককে দিয়ে আমেরিকানরা 8 বছর যে যুদ্ধ চালালো, তখন আয়াতুল্লাহ খোমেনিকে অর্ডার দিলেন 12 বছরের ছেলেরাও যুদ্ধে যেতে পারবে, এবং কি তারা সাধারণ সৈন্যবাহিনীর সামনে তারা সাদা কাপড় পরে, কাফনের কাপড় পরে মাইন নিয়ে ট্যাঙ্কের সামনে যাবে। এবং আমি হাজার হাজার বললে আপনার র্যাটরিক মনে হবে, হাজার হাজার ছেলে কিন্তু এইভাবে প্রাণ দিয়েছে। এইটা হচ্ছে কি, তখন আমরা ব্যাখ্যা করেছি কি শিয়াদের ঐতিহ্যের মধ্যে একটা আছে কারবালার শহীদ হওয়ার। কারবালা মানে হচ্ছে দুঃখের জায়গা। সেই কারবালার ঐতিহ্যে হযরত ইমাম হুসাইন যেভাবে শহীদ হয়েছিলেন আমরা সেভাবে শহীদ হব। এবং বিশেষ করে ইরানের বিপ্লবটা হয়েছে কিভাবে? আশুরার দিন
শহরে লাখ লাখ লোক বেরিয়েছে, তার 40 দিনের মধ্যে শাহ ক্ষমতা থেকে পতন হয়েছে। অর্থাৎ ধর্মের সেখানে রাজনৈতিক ব্যবহার হয়েছে এবং সেটা সেখানে একটা গুণগত রূপান্তর করেছে। কিন্তু আমি এই জন্য বলছি যে বাংলাদেশ নিয়ে আমাদের দুটো আশার কথা আছে। আরব সমাজ যেরকম ট্রাইবাল এখনো রয়ে গেছে, ইসলামের 1500 বছর হওয়ার পরেও তার উপজাতীয় গঠনটা বদলায়নি। এবং সেখানে যে শিয়া সুন্নির প্রবল বিরোধ বা আহমদের সাথে বিরোধ পাকিস্তানে, বাংলাদেশে সেটা খুবই মার্জিনাল। বাংলাদেশের অধিকাংশ লোকই সুন্নি মুসলমান এবং এখানে যদি শিয়া মুসলমানদের একটা বড় সম্প্রদায় ভারতে আছে, অতটা বাংলাদেশে নাই। তারপরে বাংলাদেশের ধর্মীয় সাম্য বহুদিন ধরে আছে, শুধু হিন্দু মুসলিম নয়, মুসলমানদের মধ্যেও। কাজে এইখানে যেইটার উপর ভিত্তি করে যে মিলিটেন্সি যেটা বলে, সেটা বাংলাদেশের স্থান পাওয়ার কোনো ঐতিহাসিক কারণ নাই। অন্তত এখন শুধু এই জন্য আমি বলছিলাম কি বাংলাদেশের সামাজিক অসাম্য যেটা আমরা নতুন করে তৈরি করছি, এইটা যদি আমরা কোনো রকমে বন্ধ করতে পারি, সামাজিক সাম্য এবং মানুষ যদি আশা পায়, সবাই বিসিএস হতে পারে, সবাই বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকতে পারে, সবাই মানে নিজের জীবনের উদ্দেশ্যকে চরিতার্থ করতে পারে, এমন থাকলে যারা 2-4 জন সব সমাজে কিন্তু এলিয়েনেটেড অপরাধী থাকবে। কিন্তু বিপদ হয় যখন একটা গোটা সামাজিক শ্রেণী বা গোটা একটা গোষ্ঠী, যেমন ধরেন পার্বত্য চট্টগ্রামে একটা অবস্থা ছিল আমাদের, সেটা আমরা এক ধরনের আংশিক সমাধান করেছি কিন্তু ঝুলিয়ে রেখেছি। সেইভাবে কাশ্মীর সমস্যা ভারত ঝুলিয়ে রেখেছে 70 বছর, এবং প্যালেস্টাইন সমস্যা বিশ্ব কমিউনিটি ঝুলিয়ে রেখেছে 70 বছরের বেশি। এই কথাগুলো যদি আমরা এখন মন দিয়ে চিন্তা না করি, আর কখন চিন্তা করব? আমি মনে করি সেগুলি চিন্তা করার জন্য একটা উদ্দীপক শক্তি হিসেবে বর্তমান দুর্ভাগ্য কাজ করুক। একটা কথা আমাদের মৌলভী সাহেবরা একটা ফতোয়া দিতেন, ফতোয়া কি জানেন? বলে 70 বছরের স্বৈর শাসন অনেক ভালো একদিনের নৈরাজ্যের চাইতে। 70 years of tyranny is preferable to one day of chaos. মানে এটা হচ্ছে ইসলামিক পণ্ডিতদের যারা মেইন স্ট্রিম তাদের ঘোষণা। অর্থাৎ বলা হচ্ছে কি ফাসাদ, ফিতনা এবং কলহের চাইতে আপনি কষ্ট করে মুখ বুঝে স্বৈর শাসন সহ্য করেন, যথাসময়ে তাদের পরিবর্তন হবে। সেই ইসলামের ক্ষেত্রে এখন সম্পূর্ণ ভিন্ন কথাটা কিন্তু বাজারে এখন প্রচারিত হচ্ছে। আমি আবার জনাব আফসান চৌধুরীর কাছে একটু যাই যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই আজ সরকারের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জঙ্গিবাদ দমনে বিশেষজ্ঞ সহায়তা দিতে তার সরকারের আগ্রহের কথা জানিয়েছেন। এই আগ্রহ আপনি কিভাবে দেখছেন? বিশেষজ্ঞ সহায়তার আহ্বানে আমাদের সরকারের সাড়া দেওয়া উচিত কি উচিত নয় প্রসঙ্গে আপনি একটু বলেন। আপনি যদি একটা নিরেটভাবে যদি আমাদের যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের যোগ্যতাটা দেখেন, তাহলে আমার মনে হয় কোনো কারণ নেই আমাদের ভাবা যে আমাদের এরকম এত বড় একটা ঝামেলা আমরা সামলাতে পারছি। আমরা একের পর এক কিন্তু হোঁচট খাচ্ছি, এবং যে জিনিসটা মানে সরকার যেমন এই গুলশানের আক্রমণটা হওয়ার আগে পর্যন্ত সরকার ভাবেনি যে এরকম বড় সড়ো কোনো আক্রমণ হতে পারে, যে মানুষের আস্থাটা চলে গেছে। মানুষের আস্থা চলে গেলে কিন্তু মানুষের জন্য এই কোনো কিছু না করে না দেখালে মানুষের আস্থা ফিরবে না। এবং আমি আবার এই একটা কথা বলি, আমাকে জেনারেল জগজিৎ সিং আরোরা একটা কথা বলেছিল যে আমরা যখন বাংলাদেশে প্রবেশ করছিলাম, আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের আমাদের উপরে আস্থা ছিল, মানুষ আমাদের সহায়তা করেছিল। চিন্তা করুন, তিনি কিন্তু নিজের সৈন্যবাহিনীর কথা বলেন, বলেছিল যে মানুষ আমাদের সঙ্গে ছিল। আজকে আমি এটা কিছুতেই বলতে পারবো না যে পুলিশ সঙ্গে জনগণ আছে। পুলিশ দূরে আছে, পুলিশ থেকে ভয় পাচ্ছে, পুলিশ কি করে না করে কিচ্ছু বোঝা যাচ্ছে না। গুলশান এবং শোলাকিয়া ঘটনার পরে একটু চেঞ্জ হয়েছে না, যে গুলশানে 2 জন পুলিশ মারা গেল, শোলাকিয়াতে একজন পুলিশ অফিসারের তড়িৎ। না নিশ্চয়ই, অবশ্যই, মানে এটা তো মানুষ এটা তো খুব মানবিক ভাবে দেখছে, কিন্তু ঘটনাটা পুলিশ যেমন মরে গেছে, আপনি এখন এটা আমি বলতে চাই না, পুলিশ সম্পর্কেও তো হাজারটা জিনিস আছে। আপনি তার গ্রেপ্তার বাণিজ্য এর পূর্বে সাঁড়াশি অভিযানের সময় মানুষের যে অভিজ্ঞতা, তাতে পুলিশকে জনপ্রিয় করাটা খুব কঠিন। তো তাহলে দক্ষতারও একটা বিশেষ আছে। আপনি ক্রস ফায়ার কেন করেন? কারণ আপনি যখন সামলাতে পারছেন না তখনই ক্রস ফায়ার করেন। আমাদের দেশের পুলিশ করেই যাচ্ছে। তো তাহলে আমার মনে হয় মার্কিনীদের কাছ থেকে শেখা। এবং অন্য যে বিষয়টা, মার্কিনীদের কাছ থেকে শেখার একটা সুবিধা আছে, যে সরকার, যে দেশ আপনার এই দেশের সবচেয়ে ঘনিষ্ঠ, সেটা মার্কিন না। এবং ইতিহাসে আমি আজকেও যখন ক্লাসে পড়াচ্ছিলাম, আমি বললাম দেখো তোমার ইতিহাস কার সঙ্গে জড়িত? আমাদের ইতিহাস ভারতের সঙ্গে জড়িত। ভারতের শত শত মানুষ এখানে কাজ করে, আমি জানি হাজারও হতে পারে। আমাদের 4th না 5th হাইয়েস্ট আমরা রেমিটেন্স, আমাদের মধ্যে গরিব দেশ থেকে রেমিটেন্স যায় ভারতে। আমাদের দেশে এত বড় ব্যবসা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যদি জঙ্গিবাদ একটা ঘাঁটির মতো করতে পারে, এবং যেটা পুলিশ এখন পর্যন্ত কিছু করতে পারেনি, আজকে যদি জেএমবির যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যদি জঙ্গিবাদ একটা ঘাঁটির মতো করতে পারে, এবং যেটা পুলিশ এখন পর্যন্ত কিছু করতে পারেনি, আজকে যদি জেএমবির যে স্টেটমেন্টটা দেখা গেছে 2004 সাল থেকে তারা করছে, এর তো তোকে ছোট করা যায়নি, তারা বাড়ছে বড়। তাহলে ভারত বাধ্য হবে ভারতের রাজনীতির জনমতের কারণে কোনো ভূমিকা পালন করতে, এবং সেটা খারাপ হবে। কারণ ভারত বাংলাদেশের জনপ্রিয় দেশ না,
তো তাহলে অনেক আছে যখন ভারতের বিরোধী হয়ে যাবে। তো এইরকম জটিলতার মধ্যে না যেতে হলে এরকম ঘটনা ঘটার আগে দ্রুত এই সমস্যাটার সমাধান এবং করা মার্কিন দরকার। যুক্তরাষ্ট্রের সহায়তা, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার যে আহ্বান, সেই আহ্বান প্রসঙ্গে সলিমুল্লাহ খান আপনার বক্তব্য শুনবো, এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যে ছায়া বাংলাদেশে পড়েছে তা নিয়ে আপনি আসলে কিছুটা আলোচনা করেছেন, কিন্তু এই আক্রমণটার একটা বৈশ্বিক তাৎপর্য বৈশ্বিক গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দেখাতে চাচ্ছে, সেইটা নিয়ে আপনার একটু ভাবনা একটু শুনবো সংক্ষেপে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আফসার চৌধুরী, আপনাকে জানতে চাইছিলাম যে পিস টিভি বাংলাদেশে বন্ধ করা হচ্ছে, এ নিয়ে মানে কালকে এটা নিয়ে প্রশাসনিক কার্যক্রম হবে, বন্ধ করার সিদ্ধান্ত হয়ে গেছে। তরুণদের উপর পিস টিভি ও ডক্টর জাকির নায়েকের প্রভাব আপনি আসলে কিভাবে দেখেন, বন্ধ করাটা কিভাবে দেখছেন? প্রথমত আমি এটা বন্ধের পক্ষে, কারণ আমি মনে করি কোনো মানুষের নিজেরটা শ্রেষ্ঠ এরকম একটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক অন্তত একটা দেশে যে আমার ধর্মটা শ্রেষ্ঠ বলে বারবার প্রচার করাটা এটা গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত বিভিন্ন মানুষকে কিন্তু প্রভাবিত করে। আপনার মনের মধ্যে যদি এই ধারণাটা হয়ে যায় যে আমি একমাত্র, আমি শ্রেষ্ঠ, তাহলে তো আপনি অন্য সবাইকে ছোট করবেন। এবং বাংলাদেশের এই জিনিসটা কিন্তু খুব প্রবল। আমি কয়েকটা পোস্ট করেছি এবং পোস্টে ইন্ডিয়াতেও যে কথাটা বলছে যে আমাদের দেশে যে প্লুরালিজম যেটা, এটা সবচেয়ে বড় শত্রু হচ্ছে পিস টিভি। এটাকে কোনো অবস্থাতে এটা যে আমি একবারে পিস টিভি বন্ধ হওয়ার আগে থেকে যে পিস টিভি বন্ধ করা উচিত এই কথাটা বলছি। অন্য যে কথাটা আছে পিস টিভির সংক্রান্ত, সেটা হচ্ছে যে যারা শোনে তারা কেউই ধর্ম চর্চা করে না। আমি ধর্ম পড়াই, আমি রীতিমতো ধর্ম পড়াই ক্লাসে। আমি জানি যে যারা পিস টিভি শোনে তারা হলো, এটা হলো আমি কি বলবো, এটাকে ঝালমুড়ি ইসলাম। তো ঝালমুড়ি ইসলাম শরীরের জন্য খুব ক্ষতিকারক। ঝালমুড়ি প্রতিদিন খেতে 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 শরীর খারাপ হয়ে যেতে বাধ্য। এটাকে অনেকে আমার বলছে যে আপনি গণতান্ত্রিক স্বাধীনতা, আমি যে গণতান্ত্রিক স্বাধীনতা যে অন্যকে আঘাত করে সেই গণতান্ত্রিক স্বাধীনতা বিশ্বাস করার কোনো, যার জন্য আমি খুব অবস্থান নিয়েছি। আমার লিবারেল বন্ধুরা খুব আমার উপর ক্ষিপ্ত যখন আমি বলছি যে ইসলাম ধর্মকে আঘাত করার কোনো মানুষের অধিকার নাই। ইসলাম ধর্মের যেমন আঘাত নেই, ইসলাম ধর্মেরও কোনো অধিকার নেই অন্য ধর্মকে আঘাত করার। তো আপনি যদি কখনো পিস টিভি দেখে আপনার সুযোগ হয়, তাহলে আপনি দেখলে বুঝবেন যে যে ভাবনাটা পরিষ্কারভাবে তাদের দেওয়া হচ্ছে, এই তুমি শ্রেষ্ঠ ধর্মের মানুষ, তুমি সবার উপরে। তো বাংলাদেশের সংকটটা তো ওই জায়গাতেই শুরু হচ্ছে যে আমি শ্রেষ্ঠ, তাহলে কি হচ্ছে? কিন্তু সেই শ্রেষ্ঠত্বের সঙ্গে কি দায়িত্ববোধ এসে কিছুটা পড়ে না? যে কোনো দায়িত্ব কার দায়িত্ববোধ আছে? ওই জাকির নায়েকের, মানে না, শ্রেষ্ঠত্বের তো কিছু দায়িত্ব আছে, হোয়াইট ম্যানস বার্ডেন কিছু। হ্যাঁ, হোয়াইট ম্যানস বার্ডেন জিনিসটাই তো একটা হলো একটা মানে টোটাল ননসেন্স। হোয়াইট ম্যান কোনো বার্ডেন নেয়নি, হোয়াইট ম্যান টুক দ্য বার্ডেন। শ্রেষ্ঠত্বের একটা দায় আছে কিনা সেটা বলুন। আমার মতে পিস টিভি আমি যে যদি আমাকে শ্রেষ্ঠ মনে করি, আমাকে খুব শ্রেষ্ঠ হয়ে চলতে হবে তার কিনা? হয়নি। তারপরে আরেকজন আমাকে যেটা বললো যে ও তো জাকাতের টাকা চায়, তো এটা তো তার পয়সা বানাবার একটা জায়গা না, জাকাতে টাকা চায় সেটা ঠিক আছে, না। আমি মনে করি পিস টিভি যেসব কথাবার্তা বলে, এবং আমি কানাডায় দু একবার শুনেছিলাম এটা, এখানে একবার শুনেছিলাম, এরপরে আমার শোনার রুচি হয়নি, সেটা হচ্ছে যে এই মানুষের মধ্যে যে বিভেদ জিনিসটা, এটা পিস টিভি সাংঘাতিক রকম বাড়ায়। অর্থাৎ সরকার যেটা করেছে ধন্যবাদ, কিন্তু একই সাথে সরকারের যেটা উচিত এই সংবাদটা সবার কাছে পৌঁছাতে হবে, এটা ওয়াজ মাহফিলে পৌঁছাতে হবে, এটা মসজিদে মসজিদে পৌঁছাতে হবে, যে তুমি অন্য ধর্মের মানুষকে আঘাত করে কথা বলতে হবে। তুমি নিজের ধর্ম নিয়ে কথা বলো, তুমি অন্য ধর্মকে কেন গালি দিবা? এবং এটা আমি তো নিজে ওয়াজ মাহফিলের পাশে গিয়ে দিয়ে কিন্তু পিস টিভি আমি যতটা শুনেছি যে ডক্টর জাকির নায়েক, উনি একজন চিকিৎসক, উনি আসলে মূলত বলতে চান যে অন্য ধর্মের মাপকাঠিতেও আসলে ইসলাম কতটা খাঁটি সেটা হচ্ছে উনার বক্তব্য। ওটাই তো হচ্ছে। তাহলে কারা শুনছে? এবং অন্য ধর্মগুলিতেও আসলে কত বেশি ভাবে। আমি আজকে ফেসবুকে কয়েকটা পোস্ট করেছি, আমি বলছি যে ধর্মটাকে তো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা না করে কানের ভেতর শুনলাম ওই লোকটা একটা যদি আরবি ফার্সিতে একটা কিছু বলে দেয়, আমি তো জানবো না যে ওটা ঠিক না ভুল। এটা নিজে থেকে, এটা যাই হোক, যেটাকে আপনি ঝালমুড়ি ধর্ম বলছেন, এই ব্যাপারে জনাব সলিমুল্লাহ খান আপনি কোনো মন্তব্য করলে আমি আপনার কাছে আচ্ছা, আমি একটু বলে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বিতীয় জর্জ বুশ যখন ক্ষমতায় ছিলেন, তখন তার অভিষেক অনুষ্ঠানে তিনি ইভাঞ্জেলিক্যাল প্রচারক যারা ফ্রাঙ্ক গ্রাহাম, তারপরে এই যে জেরি ফলওয়েল টাইপের এদেরকে ডেকেছিলেন। এরা প্রতিদিন ইসলাম সম্পর্কে নিন্দা প্রকাশ করে। ওরা কৃষ্ণাঙ্গদের যেমন ঘৃণা করে, মুসলিমদেরও তেমন ঘৃণা করে। এখন আমরা সেটার প্রতিবাদ করি গণতন্ত্র এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে। তাহলে আমার দেশে কেউ যদি একই রকমের কাজটা রিভার্স করে, তা আপনি তাকে নিন্দা করবেন না? কাজে ডক্টর জাকির নায়েকের অনেক বক্তৃতা আমি শুনেছি একটা দুঃখের কারণে। যেমন আমি বিভিন্ন সভায় যখন বক্তৃতা থেকে একজন আমাকে বলছে কি, আপনি তো জাকির নায়েকের মতো কথা বলেন। ফলে আমি ভয় পেয়ে গেছি যে আমাকে এইভাবে আক্রমণ করছে কিনা। ও বলছে না না, ও তো ভালো বলে। আমি শুনলাম যে ইংরেজিতে যেটাকে বলে পপুলিস্ট, উনি সস্তা প্রচার করেন এবং তার
আমি বহু আলেম ওলামার সাথে আলাপ করেছি, সৌভাগ্যক্রমে আমার বহু আলেম ওলামার সাথে পরিচয় আছে, বিশেষ করে দেওবন্দ লাইনে যারা আসেন। আমার জ্যাঠা দেওবন্দ থেকে গ্র্যাজুয়েট, এবং তাদের সাথে আমি ছোটবেলা থেকেই কিন্তু ইসলামী শিক্ষা শিক্ষিত হয়েছি, শুধু আমার পরিবারের ভিতর থেকে। সেখানে উনি বললেন যে কি কোরআনের যে ব্যাখ্যা নানাজন নানাভাবে করে, আমি একটা ব্যাখ্যা বলি, জিহাদ বলতে কি বোঝায় এটা একবার সার্ভে করেছিল কতগুলো ওই গ্যালাপ পোল যারা করে, শুধু ছোট স্যাম্পল না, আপনি বুঝতে পারবেন 10,000-এরও বেশি লোককে সার্ভে করা হয়। সেখানে দেখা গেছে সৌদি আরব, কুয়েত, লিবানন প্রভৃতি দেশে প্রত্যেক লোক বলছে জিহাদ মানে আল্লাহর প্রতি এক ধরনের দায়িত্ব পালন করা, ভালো কাজ করা, ডিভাইন ডিউটি। কিন্তু পাকিস্তান, তুর্কি, ইরান এই 3 দেশের অধিকাংশ লোকে বলেছে কি জিহাদ মানে হচ্ছে বিধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। কারণ এখন এই বিষয়ে হযরত মুহাম্মদের একটা বিখ্যাত মানে হাদিস আছে, আমি সেটার বাংলা অনুবাদ বলছি। উনি বলছেন একবার যুদ্ধ থেকে তিনি ফিরে আসলেন, তিনি বললেন আমরা লেসার জিহাদ থেকে ফিরে এলাম, এখন আমরা গ্রেটার জিহাদে যুক্ত হব। গ্রেটার জিহাদ কি নিজের সাথে সংগ্রাম, আরবি জুহুদ শব্দ থেকে জিহাদ আসছে, যেটা মানে সংগ্রাম করা, চেষ্টা করা। অর্থাৎ উনিও বলছেন যদি ধর্মকে রক্ষা করা যায়, আপনি যতক্ষণ না আক্রান্ত হবেন তখন কাউকে আক্রমণ করবেন না। মানে জিহাদ শব্দের অর্থ হচ্ছে যে আপনার ধর্ম রক্ষার বা প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তখনই শুধু আপনি প্রতিরোধ করবেন। এইটা হচ্ছে লেসার জিহাদ, ওয়ারফেয়ার। আর গ্রেটার জিহাদ হচ্ছে নিজের ভিতরে যে প্রবৃত্তি, লোভ, যেটাতে আমাদের বড় লোকেরা এখন হচ্ছে, যেটা আমরা বলছিলাম, এইটার বিরুদ্ধে সংগ্রাম করা, এইটা হচ্ছে গ্রেটার জিহাদ। এই মিনিং লক্ষ্য করার বিষয়, লেবানন এবং সৌদি আরব, ইয়েমেন প্রভৃতি দেশের লোকেরা ওই মিনিংটা নিয়েছে, যেটা আমি মনে করি ইসলামী আলেম সমাজের বেশিরভাগ এটাই মনে করে। আরেকটা বড় কথা হচ্ছে কি গত 500 বছরে কোথাও এই ধর্মযুদ্ধ বা জিহাদের কথা বলা হয়নি এই 1980-র আগে। কেন হয় নাই? কারণ এইটা এইভাবে প্রয়োগ হয় নাই। জিহাদ বলতে সবসময় আত্মশুদ্ধি এবং আত্মার শুদ্ধি, এই কথাটাই বলা হয়েছে। কিন্তু এখন এই যে ওয়ার এগেইনস্ট দ্য ইনফিডেলস, এটা অদ্ভুত একটা কথা বের করেছে, অর্থাৎ মানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা। এইটা বিশেষ একটা ব্যাখ্যা। আমার দৃঢ় বিশ্বাস মুসলিম জাহানে সর্বত্র এইটা হচ্ছে একটা মাইনরিটি অপিনিয়ন। আমরা সেই জন্য আমরা মেজরিটি অপিনিয়নের দিকে আমাদের ফেরা উচিত। এই মেজরিটি অপিনিয়নটা কি? যে ইসলাম হচ্ছে একটা সভ্যতা। আমি কথা দিয়ে শেষ করি, এই যে একজন ইহুদি ধর্মতাত্ত্বিক যিনি হার্ভার্ডের প্রফেসর হান্টিংটন সাহেব বলেছিলেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সেখানে তিনি দেখেছিলেন অধিকাংশ মুসলমানকে তিনি ওই জিহাদপন্থী বলেছিলেন, যেটা তার্কি, ইরান এবং মুসলমানরা বলেছেন, কিন্তু আসলে তা নয়। উনি সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা ইসলামের দিয়েছিলেন, এবং সেইটা অনুসারে এখন যদি আমরা যে সার্ভে করছি তা কিন্তু হান্টিংটনের থিওরিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। ইসলাম ইজ এ সিভিলাইজেশন লাইক খ্রিস্টান সিভিলাইজেশন। যদি এই হয়, ইসলাম ও খ্রিস্টান উভয় সিভিলাইজেশন হয়, তারা কিন্তু একটা বৃহত্তর সিভিলাইজেশনের অংশ, যেটাকে আমরা আব্রাহামিক সিভিলাইজেশন বলি। এরকম চীনা সিভিলাইজেশন আছে, এগুলির মধ্যে বিরোধ না হয়ে তাদের মধ্যে যে সহযোগিতার ইতিহাস আছে সেটাকে এক পাশে সরিয়ে রেখে কথা বলা যায় না। হ্যাঁ, এখন আমি শেষ কথাই বলি, যদি আজকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী রূপ গ্রহণ না করত, যদি সে তার অধিকাংশ দেশকে উপনিবেশে পরিণত না করতো মুসলিম বিশ্ব থেকে, তাহলে সম্পর্কের এই যে বর্তমান রূপটা আসছে না। এই যে শব্দটা বলছে ক্রুসেডার, যারা আক্রমণ করছে আমরা ক্রুসেডারদের হত্যা করব, এটা কিন্তু এই গুলশান আক্রমণটা কিন্তু যুদ্ধ ছিল, মানে প্রচার যুদ্ধ। সেখানে বলেছে কি আমরা ক্রুসেডারদের মারবো, তোমরা বাংলাদেশি মুসলিমদের মারবো না। সেখানে তারা বাংলাদেশি মুসলিমদেরও মেরেছে, কিন্তু তবু কথাটার মধ্যে একটা রাজনৈতিক প্রচারণার যে পদক্ষেপ, সেইটা হচ্ছে সেই ভুল বুঝাবুঝির একটা মানে প্রমাণ। আমি মনে করি আমাদের দেশের জনগণ এই যে বলছি মগজ দোলাই, আপনার টেলিভিশন মগজ দোলাই করছে না? হ্যাঁ, যার মগজ আছে তার দোলাই হলো সেই মগজকে আবার সৃষ্টি করবে, সে বুঝবে কোনটা সত্য। আমরা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতাকেই বলেছি সভ্যতা। জনাব আফসান চৌধুরী, আমি 30 সেকেন্ড একটু জানতে চাইবো যে বিদেশি মদতপুষ্ট জঙ্গিদের দায় বিদেশিদেরকেই নিতে হবে, প্রধানমন্ত্রীর এই কথা থেকে আমরা কি বার্তা পেলাম? আসলে আমাদের সময় নেই 30 সেকেন্ড এটা বলা সম্ভব কিনা, জাস্ট একটু মন্তব্য। আমার মনে হয় অনেক ব্যাপার খুব ধোঁয়াটে হয়ে রয়েছে। বিদেশি মদতপুষ্ট যদি বলে তাহলে আবার বলা হচ্ছে যে আইএস নাই, মানে আইএস নাই, সেই কথাটা বলে আইএস নাই হলে জেএমবি সোলাকিয়াটার এখনো কেউ আদায় স্বীকার করেনি। গ্রহণ হইলে বিদেশি মদতপুষ্ট কেমনে হবে তারা? তাহলে অতএব আমরা বুঝতে পারছি যে আমরাও বোধহয় সম্পূর্ণরূপে চিত্রটা এখনো দেখতে পাচ্ছি না। যখন দেখতে পাবো আমাদের লড়াই করাটাও আরো সহজ হয়। জনাব আফসান চৌধুরী, ডক্টর সলিমুল্লাহ খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।